বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রেজাউর রহমান, প্রভাষক দর্শন বিভাগ, মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা শুরু করব যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা। যুক্তি বাক্যে পদের ব্যাপ্যতা। তোমাদের মনে আছে গত ক্লাসে আমি পড়িয়েছি এই, ই, আই এবং ও যুক্তিবাক্য, অর্থাৎ গুণ এবং পরিমাণ অনুসারে যৌথভাবে যুক্তিবাক্যের প্রকারভেদ। সেখানে আমি দেখিয়েছি এ বাক্য, ই বাক্য, আই বাক্য এবং ও বাক্য। তোমাদের নিশ্চয় মনে আছে এ বাক্য হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক সদর্থক। ই বাক্য হলো সার্বিক নঙার্থক। আই বাক্য হলো বিশেষ সদর্থক এবং ও বাক্য হলো বিশেষ নঙার্থক। আজকে আমরা যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা দেখাবো। সেই ক্ষেত্রে এ, ই, আই এবং ও যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা আমরা বর্ণনা করব। তো ক্লাস শেষে আমরা জানতে পারবো যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়, ব্যাপ্যতার নিয়ম এবং এ, ই, আই এবং ও যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা। তো আসো আমরা শুরু করি। প্রথমে আমরা জানি যে পদের ব্যাপ্যতা কি। ব্যাপ্যতা মানে ব্যাপকতা বা প্রসারতা। কোনো পদ যুক্তিবাক্যে ব্যবহৃত হয়ে যে পরিমাণ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সেই পরিমাণ ব্যক্তি বা বস্তুই হলো ওই পদের ব্যক্তার্থ। তো ওই পদের এখন এই ব্যক্তার্থ অনুসারে ব্যাপকতা অনুসারে পদ দুই প্রকার, ব্যাপ্য পদ এবং অব্যাপ্য পদ। ব্যাপ্য পদ এবং অব্যাপ্য পদ। ব্যাপ্য পদটা কি? কোনো পদ যুক্তিবাক্যে ব্যবহৃত হয়ে যদি সম্পূর্ণ ব্যক্তার্থ নির্দেশ করে তবে ওই পদকে বলা হয় ব্যাপ্য পদ। তো কোনো পদ যুক্তিবাক্যে ব্যবহৃত হওয়ার পর যদি সম্পূর্ণ ব্যক্তার্থ নির্দেশ করে, কোনো পদ যুক্তি বাক্যে ব্যবহৃত হয়ে যদি সম্পূর্ণ ব্যক্তার্থ নির্দেশ করে তবে ওই পদকে ব্যাপ্য পদ বলে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সম্পূর্ণ ব্যক্তার্থ নির্দেশ করতে হবে, অর্থাৎ ব্যক্তার্থ হতে হবে এটা সম্পূর্ণ। তো ব্যাপ্য পদ হলো কোনো পদ যদি যুক্তিবাক্যে ব্যবহৃত হয়ে যদি সম্পূর্ণ ব্যক্তার্থ নির্দেশ করে তবে ওই পদকে ব্যাপ্য পদ বলে। তো আমি একটা উদাহরণ দিই, দেখো, সকল মানুষ হয়
বুদ্ধিমান, বুদ্ধিমান। এই যুক্তি বাক্যে খেয়াল করো যে এই যে মানুষ পদ, এই মানুষ পদ বলতে এই মানুষ সকল মানুষ, তার সম্পূর্ণ মানুষকে বোঝাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করছে, আংশিক ব্যক্তার্থ না, সম্পূর্ণ ব্যক্তার্থ, তাই না? এখানে সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করছে। অতএব এই মানুষ পদটা হলো ব্যাপ্য পদ। তাহলে কোনো পদ যখন যুক্তি বাক্যে ব্যবহৃত হয়ে সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করবে তখন ওই পদকে আমরা বলবো ব্যাপ্য পদ। এখানে কোনো আংশিক হয়নি। এখন আসো আমরা এটাকে আবার অন্যভাবে চেঞ্জ করি। এখন যদি আমি এটা দেখো সব কিছুই ঠিক আছে, আমি এই সকল কথাটা মুছে দিলাম, দিয়ে এখানে আমি দিলাম কিছু, কিছু, হ্যাঁ। তো কিছু মানুষ হয় বুদ্ধিমান। তো এখন কিছু মানুষ তো সম্পূর্ণ হচ্ছে না, এটা হচ্ছে হলো আংশিক, আংশিক ব্যক্তার্থ নির্দেশ করছে, তাই না? তো আংশিক ব্যক্তার্থ নির্দেশ করলে এখানে মানুষ পদটা হলো অব্যাপ্য পদ। তাহলে আমরা অব্যাপ্য পদের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? এইটাই থাকবে, এটাই থাকবে, শুধু আমরা কি করব, অব্যাপ্য পদ, এখানে আমরা একটা অ দিয়ে দিলাম। তাহলে অব্যাপ্য পদ হলো এখন কোনো পদ যুক্তি বাক্য ব্যবহৃত হয়ে যদি সম্পূর্ণ কথাটা আছে, আমরা সম্পূর্ণ কথাটা মুছে দেব, মুছে দিয়ে ওই জায়গাটা আমরা লিখব আংশিক, সম্পূর্ণ কথাটা আমরা মুছে দিলাম, সম্পূর্ণ মুছে দিলাম। আর হলো নির্দেশ করে, তবে তাকে ওই পদকে এখানে ব্যাপ্য না দিয়ে অব্যাপ্য দেব। দেখো এখানে আমরা কোনো পদ যুক্তি বাক্যে ব্যবহৃত হয়ে যদি আংশিক, আংশিক কোনো পদ যুক্তি বাক্যে ব্যবহৃত হয়ে যদি আংশিক ব্যক্তার্থ নির্দেশ করে তবে ওই পদকে কি বলা হয়? অব্যাপ্য পদ, অব্যাপ্য পদ বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ পদটা হলো অব্যাপ্য পদ, কারণ এখানে আংশিক ব্যক্তার্থ নির্দেশ করেছে। কিছু মানুষ সম্পূর্ণ মানুষকে বোঝায়নি, অল্প কিছু মানুষকে আমরা বুদ্ধিমান বলছি, সব মানুষকে কিন্তু আমরা বুদ্ধিমান বলছি না। তাহলে আমরা দেখলাম যে ব্যাপ্যতা অনুসারে পদ দুই প্রকার, ব্যাপ্য পদ, অব্যাপ্য পদ। ব্যাপ্য পদ হলো কোনো পদ যুক্তি বাক্যে ব্যবহৃত হয়ে যদি আংশিকের জায়গায় সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করে তবে তাকে ব্যাপ্য পদ বলে, আর যখনই আংশিক ব্যক্তার্থ প্রকাশ করবে তখন তাকে অব্যাপ্য পদ বলে। উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল, একে মানুষ পদটা ছিল ব্যাপ্য, কিছু মানুষ হয় মরণশীল দিলাম, তখন মানুষ পদটা হয়ে গেল অব্যাপ্য। এখন আসো আমরা এই ব্যাপ্যতার নিয়মটা আমরা একটু দেখি। ব্যাপ্যতার নিয়ম, ব্যাপ্যতার নিয়ম দুইটা। ব্যাপ্যতার নিয়ম আমরা পাই দুইটা। ব্যাপ্যতার নিয়ম, ব্যাপ্যতার নিয়ম। তো আসো আমরা প্রথম নিয়ম, প্রথম নিয়মটা আমরা দেখি, পদের ব্যাপ্যতার প্রথম নিয়ম। তো প্রথম নিয়মে আমরা দেখব হলো উদ্দেশ্য পদের ব্যাপ্যতা পাবো। প্রথম নিয়মে আমরা পাবো উদ্দেশ্য পদের ব্যাপ্যতা। প্রথম নিয়মটা এরকম যে সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। সার্বিক যুক্তি বাক্যের
উদ্দেশ্য পদ ব্যাপ্য। উদ্দেশ্য পদ ব্যাপ্য, আর একটা উদ্দেশ্য আছে, এটা বিশেষ যুক্তি বাক্য। এবং বিশেষ বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ, দুই জায়গায় কিন্তু উদ্দেশ্য পদ অব্যাপ্য। তো এখানে সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। একটা ব্যাপ্য আর একটা অব্যাপ্য। কোনটা ব্যাপ্য? যখন যুক্তি বাক্যটা সার্বিক হবে তখন তার উদ্দেশ্য পদটা হবে ব্যাপ্য। যখন যুক্তি বাক্যটা বিশেষ হবে তখন তার উদ্দেশ্য পদটা হবে অব্যাপ্য। একটা উদাহরণ দিই, একটা সার্বিক আর একটা বিশেষ যুক্তি বাক্যের উদাহরণ দিই। একই উদাহরণ দেব, দেখো, সকল মানুষ হয় বুদ্ধিমান। বুদ্ধি না থাকলে তো মানুষ হয় না, তাই না? আবার কিছু মানুষ হয় বুদ্ধিমান, কিছু মানুষ হয় বুদ্ধিমান। এখানে দেখো সকল মানুষ, এটা এই যুক্তি বাক্য। কি যুক্তি বাক্য? এই যুক্তি বাক্য সার্বিক সদর্থক, এটা আই যুক্তি বাক্য। সার্বিক বিশেষ নং অর্থক, আই যুক্তি বাক্য হলো বিশেষ নং অর্থক, বিশেষ সদর্থক। আই যুক্তি বাক্য হয় আছে বিশেষ সদর্থক। তো এই যুক্তি বাক্য বিশেষ সার্বিক সদর্থক। এখানে মানুষ পদটা মানে সকল মানুষ, এখানে মানুষ পদটা সম্পূর্ণ বাক্যটা প্রকাশ করছে, এই জন্য মানুষ পদটা ব্যাপ্য। তো সার্বিক যুক্তি বাক্য বলে মানুষ পদটা ব্যাপ্য, মানুষ পদটা ব্যাপ্য। এইখানে মানুষ পদটা বিশেষ যুক্তি বাক্য, এখানে অব্যাপ্য। তাহলে তোমরা বলো যে মানুষ পদটা কি এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ, বুদ্ধিমানটা বিধেয় পদ। এখানে মানুষ পদটা উদ্দেশ্য পদ, বুদ্ধিমানটা বিধেয় পদ। তো দুইটা উদ্দেশ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা সার্বিক বলে ব্যাপ্য, এটা বিশেষের জন্য অব্যাপ্য। সেই কথাটা আমরা বলেছি যে সার্বিক যুক্তি বাক্য উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিশেষ যুক্তি বাক্য উদ্দেশ্য পদ অব্যাপ্য। তাহলে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, আই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। এবার আসো আমরা দ্বিতীয় নিয়মে চলে যাই। দ্বিতীয় নিয়মে আমরা যাই। দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম আর সার্বিক কথাটা থাকবে না, এখানে সার্বিক কথাটা থাকবে না। এইখানে উদ্দেশ্য সম্পর্কে আমার বলা হয়ে গেছে, উদ্দেশ্য কথাটা থাকবে না। আবার এইখানে উদ্দেশ্য কথাটা থাকবে না, এখানেও বিশেষ কথাটা থাকবে না। তাহলে কি থাকবে? আমরা কি দেব? দ্বিতীয় নিয়মে আমরা দেব নং অর্থক, নং অর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ, বিধেয় পদ ব্যাপ্য। এবং এখানে দেব সদর্থক, সদর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ। এখানে উদ্দেশ্য ছিল না, আমি মুছে দিয়েছি, বিধেয় পদ অব্যাপ্য। তো এবার আমরা আসবো বিধেয় পদের ক্ষেত্রে। বিধেয় পদের ক্ষেত্রে আর সার্বিক আর বিশেষ না, নং অর্থক এবং সদর্থক। তাহলে আমরা একটা নং অর্থক লিখি, একটা সদর্থক যুক্তি বাক্য লিখি। এইটা কিন্তু সদর্থক যুক্তি বাক্য, এটাও সদর্থক যুক্তি বাক্য। তো আমরা এখন একটা নং অর্থক যুক্তি বাক্য করতে পারি। যেমন কোনো মানুষ নয় অমর, এটা আমরা মুছে দিলাম। এই বাক্যটা আমরা করি, বা এই বাক্যটাই করি, যে বাক্যই করি আমরা একটা বাক্য করি। এটা আছে কিছু মানুষ হয় বুদ্ধিমান, এটা সদর্থক। আর একটা নং অর্থক বাক্য করি আমরা, নং অর্থক মানুষ দিয়ে কিছু, তাই হয় কিছু মানুষ যদি বুদ্ধিমান হয় তাহলে কিছু মানুষ নয় বুদ্ধিমানও হবে, তাই না? নয় বুদ্ধিমান।
কিছু বুদ্ধিমান আর কিছু বুদ্ধিমান না, তাই না? এই তো কিছু মানুষ নয় বুদ্ধিমান। তো এই ক্ষেত্রে আমরা দেখো এইটা হলো কিছু মানুষ নয় বুদ্ধিমান, এটা ও যুক্তিবাক্য। কিছু মানুষ হয় বুদ্ধিমান, আই যুক্তিবাক্য। দুইটা যুক্তিবাক্য, একটা সদর্থক একটা নঙর্থক। একটা হয় আছে নঙর্থক, একটা সদর্থক। আমরা বলেছি নঙর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাহলে বিধেয় পদ কোনটা? বুদ্ধিমান। তো এটা যেহেতু নঙর্থক যুক্তিবাক্য, এটা বিধেয় পদ বুদ্ধিমান। এই বুদ্ধিমান পদটা হলো ব্যাপ্য। নিয়মে বলা হয়েছে নঙর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, তাহলে এখানে বুদ্ধিমান পদটা ব্যাপ্য। এবং সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য, তাহলে এটা সদর্থক। আই যুক্তিবাক্য বিশেষ সদর্থক, তাহলে এখানে বুদ্ধিমান পদটা হলো অব্যাপ্য। অব্যাপ্য। এখন আসো আমরা এই দুইটা নিয়মের ভিত্তিতে এ, ই, আই এবং ও যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা আমরা দেখি। এ, ই, আই এবং ও যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা দেখি। ঠিক আছে, আমরা মুছে ফেলি এ, ই, আই এবং ও যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা। প্রথমে একটা এ যুক্তিবাক্য লিখি, এ, তারপর একটা ই, তারপর একটা আই, তারপর একটা ও। এই যুক্তিবাক্য লিখি সকল মানুষ হয় মরণশীল। হ্যাঁ, মরণশীল। এই যুক্তিবাক্য লিখি একটা কোনো মানুষ নয় অমর। আই যুক্তিবাক্য কিছু আম হয় মিষ্টি। এবং ও যুক্তিবাক্য কিছু আম নয় মিষ্টি। তাহলে কি দাঁড়ালো? আমরা চারটি যুক্তিবাক্য লিখলাম। আসো প্রথম নিয়মের কথা বলি। প্রথম নিয়ম হলো সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য। তাহলে এটা এ যুক্তিবাক্য সদর্থক। প্রথম নিয়ম হলো সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য। তাহলে এ যুক্তিবাক্য সার্বিক আর ই যুক্তিবাক্য সার্বিক। একটা সার্বিক সদর্থক, একটা সার্বিক নঙর্থক। তাহলে ই যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য আর এ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদও ব্যাপ্য। এটা ব্যাপ্য, এটাও ব্যাপ্য। প্রথম নিয়মের প্রথম অংশ। দ্বিতীয় অংশ যে বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য। তাহলে এই দুইটা হলো বিশেষ, তাহলে এটা অব্যাপ্য। হ্যাঁ, অব্যাপ্য। আম এখানে অব্যাপ্য, বিশেষ হওয়ার কারণে উদ্দেশ্যপদ অব্যাপ্য। এবার বিধেয় পদের ক্ষেত্রে আসি। দ্বিতীয় নিয়মে বিধেয় পদ। দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে নঙর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। নঙর্থক হলো ই যুক্তিবাক্য এবং ও যুক্তিবাক্য। তাহলে ই যুক্তিবাক্য হলো কোনো মানুষ নয় অমর, এখানে অমরটা হলো ব্যাপ্য নঙর্থক হওয়ার কারণে। আর এই যে ও যুক্তিবাক্য নয় আছে, এই জন্য এটাও হলো ব্যাপ্য। এবং 2 নম্বর নিয়মের দ্বিতীয় অংশে বলা হচ্ছে সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। সদর্থক যুক্তিবাক্য এ যুক্তিবাক্য, এটা হলো অব্যাপ্য। এবং আই যুক্তিবাক্য, এটাও হলো অব্যাপ্য। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হলো এ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই যুক্তিবাক্যের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। আই যুক্তিবাক্যের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। ও যুক্তিবাক্যের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। এই জিনিসটা আমরা একটা ছকের মাধ্যমে আসো দেখি। একটা ছক তৈরি করি, দেখি সেখানে আমরা এইভাবে লিখতে পারি।
প্রথমে আসো আমরা লিখব যুক্তি বাক্য। যুক্তি বাক্য, তারপরে হলো উদ্দেশ্য, উদ্দেশ্য পদ, হলো বিধেয় পদ। একটা করি, তাহলে এ যুক্তি বাক্য, তারপরে আছে হলো ই যুক্তি বাক্য, তারপরে আছে আই যুক্তি বাক্য এবং সবশেষে ও যুক্তি বাক্য। এই চারটা যুক্তি বাক্য আমরা উদ্দেশ্য এবং বিধেয় দেখব। আসো আমরা দেখি প্রথমে এ যুক্তি বাক্য। আমরা জানি প্রথম নিয়মে সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য। সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য। তো সার্বিক যুক্তি বাক্য এটা, তাহলে উদ্দেশ্যপদ এ যুক্তি বাক্য সার্বিক, এ উদ্দেশ্যপদ ব্যাপ্য। ই যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ সার্বিক, এই জন্য ব্যাপ্য। ঠিক আছে, এটা ব্যাপ্য। তো সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, আর বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য। তো বিশেষ যুক্তি বাক্য কোনটা? আই এবং ও, এই দুটো হলো বিশেষ যুক্তি বাক্য। তো বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য, অব্যাপ্য। হ্যাঁ, অব্যাপ্য। এটা হলো 1 নম্বর নিয়ম চলে গেল। 2 নম্বর নিয়মে আছে, 2 নম্বর নিয়মে আমাদের আছে যে নঙর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যাপ্য। নঙর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তো নঙর্থক যুক্তি বাক্য কোনটা? ই এবং ও। তাহলে ই যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় পদ ব্যাপ্য এবং ও যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যাপ্য। হ্যাঁ, এই দুটা যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তো আমাদের আর বাকি থাকলো দ্বিতীয় নিয়মের দ্বিতীয় অংশ আছে হলো সদর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ অব্যাপ্য। এই যুক্তি বাক্য সদর্থক, তাহলে এটা অব্যাপ্য। অব্যাপ্য এবং সদর্থক আই যুক্তি বাক্য, এটা অব্যাপ্য, অব্যাপ্য। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা লাল দিয়ে লিখেছি অব্যাপ্য, সবুজ দিয়ে লিখেছি ব্যাপ্য। প্রথমে এ যুক্তি বাক্য উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই যুক্তি বাক্য দুটাই সবুজ, দুটাই ব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। আই যুক্তি বাক্য দুটাই লাল, তাই না? তাহলে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ও যুক্তি বাক্যের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। তো আমরা দেখতেছি যে এ যুক্তি বাক্য, দেখো এ যুক্তি বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য, আবার ও যুক্তি বাক্যের উদ্দেশ্য অব্যাপ্য। তার এর বিপরীত ও। আবার বিধেয়র ক্ষেত্রে এসে দেখো এর বিপরীত ও, এর বিপরীত হলো ও, আবার ই এর বিপরীত হলো আই। তাহলে ই যুক্তি বাক্যের দুটাই ব্যাপ্য, আই যুক্তি বাক্যের দুটাই অব্যাপ্য। তাহলে আমরা ব্যাপ্যতার নিয়ম শিখলাম। ব্যাপ্যতা বলতে কি বোঝায় সেটা শিখলাম। এ, ই এবং আই যুক্তি বাক্যে পদের ব্যাপ্যতা দেখালাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।